দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিজনেস শো টুয়ার্ডস গ্রোথে। এই অনুষ্ঠানে আমরা দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন প্রবৃদ্ধি ছাড়াও নানা বিষয় নিয়ে আলাপ করে থাকি। আর এসব বিষয়ে কথা বলতে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। নাসিম মঞ্জুর, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা বরাবরের মতোই যেটি করি যে এই প্রোগ্রাম শুরুতেই আমরা আমাদের যিনি অতিথি থাকেন এবং যিনি যেই কোম্পানির প্রতিনিধিত্ব করেন সেই কোম্পানির উপরে একটি প্রোফাইল করে থাকি, আমরা সেটি দেখে নেব। দর্শক, আমরা আমাদের অতিথির যে এই কোম্পানির প্রতিনিধিত্ব করছেন সেই কোম্পানির উপরে একটি প্রোফাইল আমরা দেখে নেব। মেড ইন বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক ব্র্যান্ড। বাংলাদেশের তৈরির চামড়াজাত পণ্য বিশ্বজুড়ে যে প্রতিষ্ঠানটির কারণে সমাদৃত তার নাম অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেড। যাত্রাটা শুরু 1990-এর 4 জানুয়ারি। তখন নাম ছিল অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। 350 কর্মচারী নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে আজ কাজ করছে প্রায় 5,500 কর্মী, যার 70 ভাগই নারী। দৈনিক তৈরি হচ্ছে 20,000 জোড়া জুতো। রপ্তানি হচ্ছে ইটালি, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপ, আমেরিকার প্রায় 30টি দেশে। শুধু রপ্তানি নয়, দেশের মানুষকেও বিশ্বমানের জুতোর সাথে পরিচয় করিয়ে দিতে 1997 সালে গড়ে তোলা হয় গ্যালারি অ্যাপেক্স। এখন সেখানে শুধু জুতোই নয়, পাওয়া যাচ্ছে অন্যান্য চামড়াজাত পণ্য। ভালো মানের চামড়া আর বিশ্বমানের ডিজাইনের ছোঁয়া পায় দেশের মানুষ। দেখতে দেখতেই দেশের ভেতরে অ্যাপেক্স গড়ে তোলে 157টি রিটেইল আউটলেট ও 330টির বেশি ডিলার আউটলেট। তবে যাকে ছাড়া এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠা সম্ভব হতো না তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মনসুর এলাহি। তার ছেলেই সৈয়দ নাসিম মঞ্জুর, যিনি প্রতিষ্ঠানটিকে নিয়ে এসেছেন আজকের এই অবস্থানে। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক করেন এন্টারপ্রেনিউরাল ম্যানেজমেন্টের ওপর। স্নাতক শেষ করে অ্যাপেক্সের সাথে কাজ শুরু করেন প্রতিষ্ঠানটির সূচনা লগ্ন থেকেই। বর্তমানে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। গ্রেট অ্যাডভার্টাইজিং লিমিটেড এবং কোয়ান্টাম কনজিউমার সলিউশন লিমিটেড গড়ে তোলার পেছনেও তার অবদানটা কম নয়। দায়িত্ব পালন করেছেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি হিসেবে। আমরা দেখলাম প্রোফাইলটা। মানে একটা সময় ছিল বাংলাদেশে যখন মানুষ জুতা বা পাদুকা বলতে, ভালো মানসম্পন্ন পাদুকা বলতে ভাবতো বাটার কথা। কিন্তু গত দেড় যুগে পরিস্থিতি চেঞ্জ হয়েছে। এখন বহুজাতিক এই কোম্পানিটির পাশাপাশি উচ্চারিত হচ্ছে অ্যাপেক্সের নাম। এই যে বহুজাতিক একটি কোম্পানির সাথে অ্যাপেক্সকে ব্র্যান্ডিং করা, এর পেছনে কি মূল ভূমিকা পালন করেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি এটা সবচেয়ে বেশি যে এই ভূমিকাটা এটার পেছনে এটার জন্য দায়ী, সেটা হচ্ছে যে আমাদের যারা ক্রয় করেন, আমাদের যারা ক্রেতা, তাদের সচেতনতা। তারা আজকে টেলিভিশন দেখছেন, ইন্টারনেটে যাচ্ছেন, বিদেশে ভ্রমণ করছেন। আজকে কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর সাথে সংযুক্ত। আমরা সারা পৃথিবীতে একটা জুতোর মান কি হতে পারে বা একটা ব্যাগের মান কি হতে পারে এটা আমরা দেখছি। সেই জন্য আমাদের স্থানীয় মার্কেটে আসার পেছনে যেটা সবচেয়ে বেশি আমাদের ইন্সপিরেশন ছিল, সেটা যে আমাদের ক্রেতাদেরকে একটা চয়েস দেওয়া। অর্থাৎ ওনারা ভালো জিনিস আগেও পাচ্ছিলেন, এখনও পাচ্ছেন, কিন্তু ওনাদের এখন ক্রয় ক্ষমতা হয়তো একটু বেড়েছেন। তার থেকে বেশি হচ্ছে ওনাদের চাহিদা এবং ওনাদের রুচি অনেক অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন। তো সেইখানে আমরা মনে করি যে বিভিন্ন প্রাইস লেভেলে, বিভিন্ন কোয়ালিটি লেভেলে যদি আমরা তাদেরকে প্রোডাক্ট দিতে পারি, তাহলে কিন্তু সেটা নেওয়ার জন্য না আগ্রহী। এবং আরেকটা জিনিস আমি মনে করি যে খুব বেশি আমাদেরকে উৎসাহিত করেছে, সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটা। আমরা দেখেছি এবং আমি এটা খেয়াল করেছি আমাদের দোকানে যেও, যে অনেক সময় ক্রেতারা আসেন, ওনারা কিন্তু পছন্দ করেন না যখন জানতে পারেন যে জুতোটা হয়তো বিদেশ থেকে আনা হয়েছে। তারা জিজ্ঞেস করেন যে এটা কি বাংলাদেশে বানানো, এটা কি বাংলাদেশের চামড়া। তো এই যে মেড ইন বাংলাদেশের যে একটা প্রাইড, যে বাংলাদেশেও একটা আন্তর্জাতিক মানের একটা প্রোডাক্ট বানানো হয়, এটাও কিন্তু আমাদেরকে অনেকখানি এগিয়ে নিয়ে আসছে। এই যে আপনি মেড ইন বাংলাদেশের কথা বললেন, যে একটা সময় ছিল যে বিদেশি পণ্য হলেই মানুষের সেদিকে ঝুঁকে পড়তো, কিন্তু এখন বাংলাদেশি পণ্যর দিকে ঝুঁকছে। এই প্রেরণাটা আপনারা কিভাবে তৈরি করলেন বা উদ্বুদ্ধটা হলো কিভাবে মানুষ? আমার মনে হয় এটার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব যেখানে দেওয়া দরকার এবং দেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্প, যেটাকে আমরা শর্টে আরএমজি, রেডিমেড গার্মেন্টস বলে থাকি, এনারা কিন্তু দেখিয়েছেন যে বাংলাদেশের মেড ইন বাংলাদেশ লেবেলটা সারা আন্তর্জাতিক মার্কেটে স্বীকৃত এবং গৃহীত।
এবং এটার মান, এটার ক্রয় ক্ষমতা সব দিক থেকে কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে। সেখান থেকে আস্তে আস্তে অন্যরা অনুপ্রাণিত হয়েছেন। ফর এক্সাম্পল, আমরা যদি আজকে দেখি ফ্রোজেন ফুড বা টি বা লেদার গুডস বা লেদার ফুটওয়্যার, সেখানেও আমরা একটা সম্ভাবনা দেখেছি। এর সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখছি যে বাংলাদেশি আমাদের যে ওয়ার্কফোর্সটা আছে, আমাদের এই ফ্যাক্টরিগুলোতে যে ছবিগুলো আপনারা দেখলেন, আমাদের বিদেশ থেকে যখন বায়াররা বা টেকনিশিয়ানরা আসেন, ওনারা এক মর্মে সবাই একটা কথা বলেন যে বাংলাদেশের ওয়ার্কফোর্সটা একটা ট্রেমেন্ডাস ওয়ার্কফোর্স। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়, যেটা আমরা সবসময় বলি, পপুলেশন ডিভিডেন্ড। কম বয়সী, কমিটেড, উৎসাহী, খুব সহজে কাজ শিখে ফেলেন। এই যে একটা ওয়ার্কফোর্সের যে একটা শক্তি, এই শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা দেখাতে পেরেছি যে আমরা আন্তর্জাতিক যে কোনো মার্কেটের সাথে মোটামুটি প্রতিদ্বন্দ্বী করতে পারি। আমাদের অনেক সমস্যা আছে, সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু আমরা একটা জিনিস দেখাতে পেরেছি যে বাংলাদেশও পারে, এবং সেটা আরএমজি শুরু করেছে। এতে হয়তো মানে বাংলাদেশের শ্রমিক বা বাংলাদেশের ব্র্যান্ডিংটা হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশ তৈরি পোশাক বা অন্যান্য জিনিস তৈরি করতে পারে, কিন্তু যেটি কোম্পানি বা প্রোডাক্ট ব্র্যান্ডিং কিন্তু ওইভাবে হচ্ছে না। জি, মানে আমরা বাইরে দেশের পোশাক রপ্তানি করছি, কিন্তু এইটা বাংলাদেশের অমুক কোম্পানির প্রোডাক্ট, সেই ব্র্যান্ডিংটা কিন্তু হচ্ছে না। এইটা কেন? এটা ধাপে ধাপে হয়। আপনি যদি ইতিহাস পড়েন, অর্থনীতির ইতিহাস পড়েন, আপনি যদি জাপান এবং কোরিয়া দেখেন, জাপান যখন প্রথমে একটা প্রোডাক্ট বানানো তৈরি করে, এমনও দিন ছিল যে একটা জাপানি গাড়ি, একটা জার্মান গাড়ি, জাপানি গাড়ি কেউ কিনতো না। কিন্তু জাপানও কিন্তু একসময় যেটাকে বলে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বা ওইএম, অন্যদের ব্র্যান্ড তৈরি করতো। সেখান থেকে শিখতে শিখতে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল জাপানিজ ব্র্যান্ড হলো। পরে আসলো কোরিয়া। কোরিয়া একসময় জাপানের জন্য তৈরি করতো, তারা নিজস্ব ব্র্যান্ড, আজকাল যখন স্যামসাং, হিউন্ডাই। আজকে যদি চায়নার উদাহরণে আসেন, চায়না এক সময় বিশেষ করে হোয়াইট গুডস যেটাকে বলা হয়, ইলেকট্রনিক্স বা টিভি বা ফ্রিজ, সেখানে কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ড সারা পৃথিবীতে তারা এস্টাবলিশ প্রথমে করেনি। তারা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রোডাক্ট করতো, সেটা দিয়ে তারা আগে মার্কেটে স্বীকৃতি পেয়েছে এবং তারা কাজটা শিখেছে, তারা ব্যবসাটা শিখেছে, মার্কেটিং শিখেছে, কোয়ালিটি অ্যাচিভ করেছে। পরবর্তীতে তারা এখন দেখবেন হেয়ার, আমরা দেখছি কঙ্কা টিভি, আজকে দেখছি আমরা হুয়াওয়ে, এগুলো কিন্তু আন্তর্জাতিক ব্র্যান্ড। অথচ 10 বছর আগে এরা ছিল কিন্তু ওইএম, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার, তারা অন্যদের ব্র্যান্ড তৈরি করতো। এটাও আমি মনে করি একটা প্রোগ্রেশন, বাংলাদেশেও এটা হবে। এবং আলটিমেটলি ক্রেতার কাছে পৌঁছানোর জন্য যেই বিনিয়োগ ক্ষমতাটা দরকার এবং যেই পলিসিগুলো দরকার, সেগুলো এখন বাংলাদেশে মাত্র শুরু হচ্ছে। তো এগুলো যখন আরও সম্প্রসারিত হয়ে যাবে, আমি মনে করি মেড ইন বাংলাদেশ শুধু অ্যাজ এ কান্ট্রি না, কোম্পানি লেভেলে বা ব্র্যান্ড লেভেলেও কিন্তু আমরা পৌঁছে যাব। এইটা নিয়ে আপনারা কি ভাবছেন? আমি জানি যে কলকাতায় আপনারা ইতিমধ্যে একটি আউটলেট করেছেন এবং দেশের বাইরেও আপনারা যাচ্ছেন প্রোডাক্ট এবং কোম্পানি ব্র্যান্ডিং নিয়ে। মানে এইটা নিয়ে আপনাদের আসলে বিস্তারিত পরিকল্পনাটা কি? আমাদের অ্যাকচুয়ালি পরিকল্পনাটা ব্যবসা হিসাবে আমাদের কোম্পানি যে দর্শনটা, সেটা হচ্ছে যে ব্র্যান্ডটা আগে তৈরি করতে হবে আপনার হোম টেরিটরিতে। আপনি যদি দেখেন, একসময় কিন্তু সোনি জাপানের বাইরে কেউ চিনতো না, একসময় কিন্তু হেয়ার চায়নার বাইরে কেউ চিনতো না। হোম ব্র্যান্ডটাকে তারা আগে এস্টাবলিশ করে তারপর তারা বিদেশে গেছে। আমরা ওই একই স্ট্র্যাটেজি অবলম্বন করতে চাই, এবং সেখানে আমরা মনে করি যে বাংলাদেশ ক্রেতা কিন্তু আজকে পৃথিবীর কোনো ক্রেতার তুলনায় কোনো রকমের কম না, তাদের চাহিদা, তাদের ডিমান্ড। তো সেখানে বাংলাদেশি ক্রেতাদের সামনে আমরা প্রায় আজকে 12টা ব্র্যান্ড নিয়ে কাজ করছি। আমাদের ভেঞ্চুরিনি একটা ব্র্যান্ড আছে, মুচি একটা ব্র্যান্ড আছে, বাচ্চাদের জন্য টুইঙ্কলেস ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডগুলো দিয়ে দিয়ে আমরা শুরু করছি। বিদেশ থেকে যখন আমাদের কাছে ক্রেতারা আসছে জুতো কেনার জন্য, আমরা তাদেরকে দুটো অপশনই দিচ্ছি। তোমরা যদি চাও তোমাদের ব্র্যান্ডে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে যেতে চাও, অথবা আমাদের ব্র্যান্ডে যদি তোমরা কিনতে চাও, সেটাও আমরা দিচ্ছি। কারণ আমাদের এখন ওই পুশ করার মতো স্ট্রেন্থ এখনো হয়নি। কিন্তু আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যে এই ব্র্যান্ডগুলো বিল্ডিং এর পেছনে প্রথমে হচ্ছে আপনার প্রোডাক্টটা ঠিক হতে হবে। সো প্রোডাক্টটা ঠিক করার কাজটা মোটামুটি আমরা এগিয়েছি, এখন ব্র্যান্ড বিল্ডিং এর কাজটা শুরু হয়েছে। ওকে, এই মানে আপনি ব্র্যান্ড বিল্ডিং এর কথা বললেন এবং এই স্টেজে আপনারা ইতিমধ্যে এসেছেন এবং এই স্টেজে আসার জন্য নিশ্চয়ই অনেক হার্ডেল আপনাকে পার করতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ নিশ্চয়ই ছিল। সেই চ্যালেঞ্জগুলো কি একটু আমাদের সামনে যদি বলেন? সেটা তো আমার মনে হয় আজকের প্রোগ্রামে বলে শেষ করা যাবে না। তারপরে আমি মনে করি যে চ্যালেঞ্জের তুলনায় আমি মনে করি যে আমরা পজিটিভ দিকটা দেখি, যে বাংলাদেশে যে এটাও সম্ভব, এটা আমরা খুব গর্ব করি। আমরা আজকে থেকে যাত্রা শুরু করি আজকে থেকে প্রায় 22 বছর আগে, এবং যখন আমরা প্রথম বাংলাদেশ থেকে জুতো রপ্তানি করি, আমার মনে আছে আমরা বেলজিয়ামে জুতোটা পাঠিয়েছিলাম। বেলজিয়ান কাস্টমস জুতোগুলো কনফিসকেট করে নেয়, কারণ তাদেরকে যখন ইনভয়েসে দেখানো হয় যে শুজ মেড ইন বাংলাদেশ, তারা বলে বাংলাদেশে জুতো হয় না। তারা মনে করছে এটার মধ্যে ড্রাগস। পরবর্তীতে আমাদের কারখানার ছবি পাঠাতে হলো, আমাদের কারখানার বৃত্তান্ত পাঠাতে হলো, বাংলাদেশ এমবেসিকে ইনভলভ করতে হলো যে বাংলাদেশে এরকম প্রোডাক্ট হতে পারে। তো আমি মনে করবো যে সবচেয়ে বেশি যেই বাধাটা আমরা ফেস করে এসেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ভাবমূর্তি অর্থাৎ ইমেজটা,
যে বাংলাদেশেও যে একটা ফিনিশ প্রোডাক্ট হতে পারে এবং সেটা যদি আন্তর্জাতিক মার্কেটে কম্পিট করতে হয়, সেটাই হ্যাজ বিন আওয়ার বিগেস্ট চ্যালেঞ্জ। বাকি যেগুলো আছে আপনারা আমার থেকে ভালো জানেন, সেটা আমরা ইনফ্রাস্ট্রাকচার বলি বা আমাদের এখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বলি, এগুলো আছে এবং এগুলো থাকবে, এগুলো খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে না। কিন্তু আমি মনে করি এই একটা জায়গায় বাংলাদেশের অনেকখানি অগ্রযাত্রা হয়েছে, আরও অনেক হওয়া দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট করা যায়, এইটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে অগ্রযাত্রা যে হয়েছে সেটি আমরা যদি ইপিবির তথ্য দেখি যে লাস্ট মানে চলতি অর্থ বছরের 8 মাসে প্রায় 3,000 কোটি টাকা চামড়াজাত পণ্য দেশ থেকে রপ্তানি হয়েছে, যেটি বলা হয় যে গত বছরের একই সময় থেকে প্রায় দ্বিগুণ। এই যে উল্লম্ফনটা হলো, এইটার পেছনে কি কারণ ছিল? মানে আমরা তো জানি যে আন্তর্জাতিক একটি বিশ্ব মন্দা চলছে অর্থনীতিতে, তারপরেও আমাদের চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লো। আমি মনে করি এটার একটা দুদিকের একটা আর্গুমেন্ট আছে। একটা হচ্ছে আভ্যন্তরীণ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে কি হচ্ছে। আভ্যন্তরীণ দিকটা যদি আমি বলি, বাংলাদেশে কিন্তু একটা এস্টাবলিশ ট্যানারি ইন্ডাস্ট্রি অনেক বছর ধরে আছে। বাংলাদেশের প্রায় 200 মিলিয়ন স্কোয়ার ফিট চামড়া আমরা প্রতি বছরে সরবরাহ পাই। কিন্তু আমরা এতদিন ধরে যেটা করে আসছিলাম বিগত হয়তো বা 30 বছর ধরে, যে চামড়াটা আমরা বিদেশে অন্য জুতোর কারখানা, অন্যর ব্যাগ ফ্যাক্টরিতে আমরা বিক্রি করে দিতাম, তারা প্রোডাক্টটা বানাতো। আমরা এপেক্স থেকে প্রায় 22 বছর আগে যখন এই যাত্রাটা শুরু করি, আমরা ইনফ্যাক্ট ফার্স্ট ফ্যাক্টরি যে বাংলাদেশে ডিসাইড করলাম যে না, আমরা ভ্যালু এডিশনে যাব, অর্থাৎ আমরা মূল্য অ্যাড করে, মূল্য সংযোজন করে আমরা প্রোডাক্টে যাব। সেখানে আমার অনেক বাধা ছিল। সেখান থেকে একটা ক্রিটিক্যাল ম্যাস হতে হয়। একটা ফ্যাক্টরি দিয়ে কোনোদিন একটা ইন্ডাস্ট্রি দাঁড় হয় না। আজকে আমাদের প্রায় 80টা ফ্যাক্টরি কাজ করছে এই সেক্টরে। এখানে একটা ক্রিটিক্যাল ম্যাস হয়ে গেছে। সো একটা হচ্ছে আপনার বাংলাদেশে কাঁচা চামড়া আছে, সেটা প্রক্রিয়াজাত করার মতো ট্যানিং ক্যাপাসিটি আছে। আমাদের একটা লেবার ফোর্স আছে যেটা অত্যন্ত কর্মঠ, অত্যন্ত কম্পিটিটিভ এবং খুব সহজে কাজটা শিখে নেন। তৃতীয় হচ্ছে আমাদের একটা প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস আছে। আপনি জানেন যে ডিউটি ফ্রি অ্যাক্সেস জাপানে আছে, ইউরোপে আছে, ক্যানাডাতে আছে। এটার সঙ্গে যেটা আভ্যন্তরীণ মার্কেটে যেটা হচ্ছে যে চায়না থেকে একটা বিরাট শিফট হচ্ছে। চায়নাতে আপনারা জানেন যে যেহেতু ওদের ওয়ান চাইল্ড পলিসি থেকে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে তাদের একটা বিশাল লেবার শর্টেজ। চায়নাতেও যে কাজের লোক পাওয়া যাবে না, মানে ফ্যাক্টরিতে কাজ করার লোক পাওয়া যায় না, এক সময় অকল্পনীয় ছিল, সেটা এখন বাস্তব। দ্বিতীয় হচ্ছে চায়নাতে লেবার কস্ট অনেক বেড়ে গেছে, আমাদের থেকে প্রায় 3 গুণ 4 গুণ, তারপরে তারা লোক পাচ্ছে না। তৃতীয়ত হচ্ছে তাদের কারেন্সিটা, তাদের মুদ্রাটা ওভার ভ্যালিউড। তো যারা এক্সপোর্ট করছেন তারা দেখছেন তারা এক্সপোর্ট করে কম মুনাফা করছেন, তাদের ক্যাপাসিটি তারা লোকাল মার্কেটে নিয়ে যাচ্ছে। সেই জন্য সারা পৃথিবীর জুতোর উৎপাদনের চায়না কিন্তু 2/3, দে আর দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাদের ক্যাপাসিটিটা এখন অন্য দেশে তারা খুঁজছে। এই অবস্থায় ঠিক বাংলাদেশ একটা জায়গায় এসছে, আমরা একটা টেক অফ স্টেজে এসেছি এবং তারা দেখছে খুব সিরিয়াসলি যে বাংলাদেশ থেকে তারা কতখানি সোর্স করতে পারে। আমরা চায়নাকে রিপ্লেস করতে পারবো না, কেউ পারবে না, কিন্তু চায়নার 10 ভাগের 10 ভাগও যদি বাংলাদেশে আসে, এটাও আমাদের জন্য অনেক। আমাদের একটি ফোন আছে, দর্শক ফোন করেছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি হাসান বলছিলাম মিরপুর থেকে। যে স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যে স্যার আমি অবশ্য পার্সোনালি ভাবে খুব লাইক করি আগে থেকে, কিন্তু আমি জানতাম না যে স্যার অ্যাপেক্সের এরকম একটা পর্যায়ে জড়িত আছে। খুব ভালো লাগলো জিনিসটা জেনে, এর জন্যই ফোন দিচ্ছি। স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে স্যার আমাদের অ্যাপেক্সের তো অনেক মানে খুব উন্নত মানের লেদার আমরা যেটা জানি, আমরা এই জন্য অ্যাপেক্সটা ইউজ করি, খুব লাইক করি। বাট এটা কি আপনার উপর পর্যায়ে যেমন লেদারের জ্যাকেট ট্যাকেট এইসবের কি কোনো পরিকল্পনা আছে নাকি? প্রশ্ন তো আপনি শুনেছেনই। না, থ্যাংক ইউ হাসান সাহেব, আপনার প্রশংসা শুনে আমরাও অনেক উৎসাহিত, আরো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। লেদার জ্যাকেট একসময় হাসান সাহেব বাংলাদেশ থেকে আমরা রপ্তানি করতে হবে, এবং আপনারা জেনে খুশি হবেন যে হিউগো বসের জ্যাকেটও বাংলাদেশে তৈরি হতো এবং বাংলাদেশ থেকে রপ্তানি হতো। জ্যাকেটে আবার একটু একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে জ্যাকেট তৈরি করার জন্য সর্বশ্রেষ্ঠ যে মেটেরিয়াল সেটা হচ্ছে শিপ লেদার, অর্থাৎ যেটা ভেড়ার চামড়া বলা হয়। তো বাংলাদেশে যেহেতু ভেড়ার মাংসটা খুব বেশি খাওয়া হয় না, সেই মেটেরিয়ালটা বাংলাদেশে খুব একটা হয় না, সেটা খুব বেশি পাওয়া যায় হচ্ছে পাকিস্তানে। অ্যাজ এ রেজাল্ট পাকিস্তান লেদার গার্মেন্টসে হচ্ছে খুবই শক্তিশালী। আমরা বাংলাদেশে ওই মেটেরিয়ালটা পাই না বলে আমাদের সেই অ্যাডভান্টেজটা নাই। কিন্তু আমি হাসান সাহেবের কথার সাথে একমত, আরএমজিতেও কিন্তু ডাইভার্সিফিকেশন দরকার। তো আমরা যদি ডেনিমের জ্যাকেট করতে পারি, আমরা ভবিষ্যতে কেন লেদার জ্যাকেট করতে পারবো না? এপেক্সের এরকম কোনো পরিকল্পনা নাই, কিন্তু কোনো উদ্যোক্তা যদি এগিয়ে আসেন আমি মনে করি এটাও একটা ব্যবসা হতে পারে আমাদের জন্য। ওকে, আমরা একটু ছোট্ট একটি বিরতি নিব, তারপরে আবার ফিরবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই। চ্যানেল 24 এর সাথেই থাকুন।
দর্শক, আবারও স্বাগত টুয়ার্ডস গ্রোথে। আমাদের অতিথি সৈয়দ নাসিম মঞ্জুর। সৈয়দ নাসিম মঞ্জুর, বিরতির আগে আমরা আলাপ করছিলাম যে দেশের অভ্যন্তরের চাহিদার বিষয়টি নিয়ে। মানে কথা প্রসঙ্গে আমি যেটি বলতে চাই যে আমাদের অর্থমন্ত্রী যেটি প্রায় বলে থাকেন যে অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে, এবং বলতে গিয়ে অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের বিপণন বিক্রি বেড়েছে, এটা উনি উদাহরণ হিসেবে ব্যবহার করেন। আসলে প্রকৃত চিত্রটি কি একটু যদি বলেন। না, প্রকৃতি চিত্রিত এটা সত্যি। বাংলাদেশের জনসাধারণ এবং বিশেষ করে আমরা যেটা করলে মধ্যবিত্ত, ডেফিনেটলি ক্রয় ক্ষমতা বেড়েছে, মার্কেটটা আরও বৃদ্ধি পেয়েছে। এবং এটা শুধুমাত্র জুতো না, এটা আমরা দেখছি যে বাংলাদেশের টেলিভিশনের সেল যদি দেখেন, বাংলাদেশের কনস্ট্রাকশন মেটেরিয়াল যদি দেখেন, এটা সার্বিকভাবে একটা ডেফিনেটলি একটা উন্নতি হয়েছে। কিন্তু যেটা মনে রাখতে হবে যে এখনও কিন্তু বাংলাদেশের জুতোর মার্কেটের কথা যদি বলি, প্রায় আমি বলবো 70% কিন্তু এখনো সিনথেটিক জুতোর উপরে নির্ভরশীল, সিম্পলি বিকজ অফ প্রাইস। হাওয়াই চপ্পল বলেন, পিইউ বলেন, কারণ চামড়ার জুতো যেহেতু চামড়ার দাম বেশি, স্বাভাবিকভাবে দামটা একটু বেশি হয়। কিন্তু যেহেতু আমাদের পপুলেশনটা বিশাল, 160 মিলিয়ন লোক, তো 160 মিলিয়ন লোকের যদি 30%ও যদি চামড়ার জুতো কিনতে পারে, এবং এটা প্রবৃদ্ধির হার মোটামুটি বছরে 15-20% যদি গ্রো করতে থাকে, এটা ডেফিনেটলি একটা পোটেনশিয়াল মার্কেট। কিন্তু এটা শুধু বাংলাদেশে না, আমি একটা মজার তথ্য আপনাকে দেই যে আমরা জানতে পেরেছি যে মনে করেন স্পেনে যে দামে আজকে একটা অ্যাভারেজ জুতো বিক্রি হয়, তার থেকে অনেক বেশি দামে চায়নাতে একটা দোকানে বিক্রি হয়। তো এশিয়া ওভারঅল কিন্তু ক্রয় ক্ষমতা বাড়ছে, এবং এশিয়ার কিন্তু এখনো গ্রোথ আছে এবং অনেক দিন গ্রোথ থাকবে। সেই তুলনায় যে সোকল ডেভেলপড মার্কেটস বা ম্যাচিওর মার্কেটস লাইক ইউরোপ, এগুলো কিন্তু এখন নিচের দিকে যাচ্ছে। সেই জন্য সারা পৃথিবীতে কিন্তু এখন গ্লোবাল মার্কেটের ডাইনামিক্সটা কিছুটা শিফট হয়ে যাচ্ছে। গ্লোবাল মার্কেট নিয়ে আপনি কথা বলছিলেন, তো গ্লোবাল মার্কেটে আমরা জানি যে প্রায় $70,000 বিলিয়ন মার্কেট চামড়াজাত পণ্যের, এবং যার প্রায় 2/3 বাজার হচ্ছে চীনের দখলে। এবং আলাপ প্রসঙ্গে বলছিলেন যে চীন এখন শিফট করছে সেই মার্কেটটা, তারা ওখানে আর থাকতে চাচ্ছে না সেভাবে। তো এটা তো বাংলাদেশের জন্য তো একটি বড় সম্ভাবনার জায়গা। তো সেই সম্ভাবনাকে ইউটিলাইজ করবার জন্য আমরা কতটুকু প্রস্তুত, বা আপনারা কতটুকু প্রস্তুত? প্রস্তুত আমি মনে করি যে আমরা অর্ধেক প্রস্তুত। এখন অর্ধেক প্রস্তুত এই কারণে বলবো যে আমাদের এন্টারপ্রাইজ লেভেলে বা আমাদের এক একটা কোম্পানি লেভেলে মোটামুটি কিন্তু আমরা জানি যে অপরচুনিটি কি, আমরা জানি যেটা কিভাবে করতে হবে, কিন্তু আমরা একা কিন্তু এটা করতে পারবো না। আমরা যদি চায়নার উদাহরণ দেখি বা ইন্ডিয়ার উদাহরণ দেখি, তাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে এই গ্রোথগুলো এসছে। আমি সবসময় এই উদাহরণটা দিই যে ইন্ডিয়াতে কিন্তু তাদের 11তম পঞ্চম বার্ষিক প্ল্যান নিয়ে কাজ করছে শুধু চামড়া সেক্টরের জন্য, অর্থাৎ 55 বছরের প্ল্যানিং, 55 ইয়ার্স অফ প্ল্যানিং এর প্রতিফলন কিন্তু আজকে ইন্ডিয়া। অ্যাজ এ রেজাল্ট তারা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট শু প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। সেইখানে অবভিয়াসলি আমরা অনেকখানি পিছিয়ে আছি, সেই প্ল্যানিংগুলো আমরা এখনো করতে পারিনি। কিন্তু এখানে আমিও মনে করি যে আজকে 2013 সালে সরকারের জন্য যদি আমরা বসে থাকি যে সরকার আমাদের জন্য প্ল্যানিং করে দিবে, সেখান থেকে গ্রোথ হবে, সেই গ্রোথ জীবনে হবে না। যেটা করতে হবে যে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। সরকারের যে ভূমিকাটা আমি মনে করি, সেই ভূমিকাটা হচ্ছে যে আমাদের প্লেইং ফিল্ডটাকে একটু লেভেল করে দেওয়া, এবং আমাদের ইনেবলিং এনভায়রনমেন্ট না করতে পারলে অ্যাটলিস্ট ডিসেবলিংটা বন্ধ করে দেওয়া। কীরকম? আমাদের মনে করেন ঢাকা চিটাগং রাস্তাটা, এই করিডোরটা এখন যে কত বেশি আমাদের জন্য প্রয়োজন, এটা আপনারা সবসময় রিপোর্টিংয়ে দেখান। এই 200 কিলোমিটার যাওয়ার জন্য যদি 12 ঘন্টা 14 ঘন্টা লাগে, এটা কিন্তু আমাদেরকে কম্পিটিটিভনেস কমিয়ে দিচ্ছে। দ্বিতীয় আরেকটা আমি মনে করি যে আমাদের প্রস্তুতির একটা পর্ব, সেটা হচ্ছে যে আমরা দেখছি বিদেশ থেকে অনেক যারা অন্য দেশে রপ্তানি করতেন বা অন্য দেশে উৎপাদন করতেন, তারা কিন্তু বাংলাদেশের দিকে এখন তাকাচ্ছেন, বিশেষ করে তাইওয়ান থেকে এবং চায়না থেকে। এই কোম্পানিগুলো কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতকারী অফ জুতো ইন চায়না অ্যান্ড ইন তাইওয়ান। তারা কিন্তু এখন আরেকটা গন্তব্য খুঁজছেন। তারা বাংলাদেশে এসে যদি প্রথম 2টো 3টা 4টা ফ্যাক্টরি যদি সাকসেসফুল হন, তারা যদি এখানে ভালোভাবে ব্যবসা করে একটা সাফল্য অর্জন করতে পারেন, তাহলে কিন্তু এদের পেছনে অনেকে আসবে। তো এরা যদি আসে, এদের সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারটা চলে আসবে। তৃতীয় যেটা আমাদের জন্য খুব বেশি দরকার, আমি মনে করি যে আমাদের দেশে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল একটা পরিবেশ দরকার, যেখানে আমরা আমরা ওই আলোচনায় আসবো। মানে তার আগে আমি এটার সাথে একটু সম্পর্কিত করে বলতে চাই যে মানে তৈরি পোশাক শিল্পর আপনি দেখলেন যে সাভারে একটি ভবন ধস, তার আগে তাজরিনে আগুন, এবং এই ঘটনা দুটির পরে বিশ্ব মিডিয়াতে বাংলাদেশের তৈরি পোশাক এবং শ্রমের পরিবেশ নিয়ে একটি তীব্র সমালোচনা হচ্ছে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে জিএসপি ফ্যাসিলিটিস তারা কনসিডার করবে কিনা সেটি নিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন থেকেও থ্রেট দেওয়া হয়েছে, কানাডাও তারা ইয়ে করছে। এই যে এই পরিস্থিতি যদি আরো খারাপ হয় এবং জিএসপি ফ্যাসিলিটি যদি এটা না থাকে, তাহলে তো আলটিমেটলি এটা সব সেক্টরের উপরে এটা একটি প্রভাব পড়বে। তখন আসলে আমাদের মানে কি দাঁড়াবে পরিস্থিতি? আমি মনে করি এখানে আমাদেরকে একটা নৈতিক জায়গা থেকে আমাদের এখানে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। নৈতিক জায়গাটা হচ্ছে যে আমরা এখানে 5,000 ফ্যাক্টরিকে ঢালাওভাবে খারাপ বলতে পারি না। আমি পোশাক শিল্পের কথা বলছি, বা 5,000 ফ্যাক্টরি ঢালাওভাবে ভালো বলতে পারি না। এখন এটা স্বাভাবিক যে 5,000 ফ্যাক্টরি একরকম হতে পারে না, কিন্তু যেটা হওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমাদের ফুটওয়্যার অ্যাসোসিয়েশন থেকে আমরা এটা যে বলেছি, আমরা সরকারের সবচেয়ে উচ্চতম লেভেলে আমরা এটা বলেছি যে এইখানে এটার জন্য যারা দায়ী তাদেরকে বাংলাদেশের আইনের মধ্যে এনে দৃষ্টান্তিমূলক একটা শাস্তি বা বিচার এটা করা দরকার। দ্বিতীয় হচ্ছে যে আমাদের নিজেদের ব্যবসার খাতিরে এই চেঞ্জগুলো আনা দরকার। আমরা শুনেছি ইইউ অ্যাম্বাসেডার মুখ থেকে যে আমরা তোমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেইনি মানুষ মারার জন্য। এটা আমাদেরকে শুনলে আমাদের নিজেদের খুব লজ্জা পেতে হয়। আমি মনে করি যে বাংলাদেশে ভালো কারখানা অনেক আছে, কিন্তু আমরা সবাই মিলে অন্য যারা কারখানা যারা ওই লেভেলে পৌঁছায়নি সেখানে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। নিজে থেকে সেলফ পুলিশিং, সেলফ রেগুলেশনের জায়গা থেকে এটা নিয়ে আসতে হবে। সরকারের সবসময় একটা ভূমিকা থাকতে হবে। কেউ নিজে থেকে ভালো থাকে না যতক্ষণ পর্যন্ত সে না জানে যে আমি ভুল করলে এটার জন্য একটা আমার শাস্তি হবে, সেই শাস্তির জায়গায় আসতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা আমরা করতে সক্ষম হয়েছি এখন পর্যন্ত সফল হয়েছে আমি মনে করি, আমাদের মাত্র 80 থেকে 100 জন মেম্বার আছে। প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু একটা কাস্টম বিল্ড ফ্যাক্টরি। এটা কিন্তু কোনো ভাড়া বাসা কনভার্ট করে বা কমার্শিয়াল বিল্ডিং কনভার্ট করে করা হয়নি। অবশ্যই আমরা অনেক পরে শুরু করেছি, অনেক অভিজ্ঞতা আমরা পোশাক শিল্প থেকে লাভ করেছি, সেই জন্য ফ্যাক্টরিগুলো আমরা কমপ্লায়েন্ট। আমরা এই কিছু কিছু পদক্ষেপ নিয়েছি অ্যাসোসিয়েশন লেভেল থেকে, যে আমাদের অ্যাসোসিয়েশনে যদি মেম্বার হতে হয় আমরা অ্যাসোসিয়েশন থেকে সেই ফ্যাক্টরি পরিদর্শন করতে পাঠাই। আমরা এখন এটাও নৈতিকভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে সেই ফ্যাক্টরি যদি কমপ্লায়েন্ট না হয় আমরা সেই কোম্পানিকে মেম্বার করব না, আমরা তাকে দেব না বাংলাদেশ থেকে রপ্তানি করতে, সেখানে একটা দুর্ঘটনা হতে পারে। এই জিনিসগুলো যদি আমরা সব জায়গায় করতে পারি তাহলে আমি মনে করি যে যদি আল্লাহ না করে এরকম দুর্ঘটনা আসেও আমরা বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি এগুলোকে অ্যাভয়েড করার জন্য। এবং সবচেয়ে শেষে আমি যেটা বলতে চাই যে আমরা যারা কারখানায় কাজ করি এবং কারখানা চালাই, এইখানে যখন ভবিষ্যতে যদি এরকম আরও দুর্ঘটনা আসে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে আমরা আমাদের লোকের পাশে এসে দাঁড়ানো এবং এটা দায়িত্ববোধটা নিজেদের ঘাড়ে নেওয়া। তখন কিন্তু এটা ওনার দোষ এনার দোষ এটা বলে কিন্তু আপনি পার পাবেন না। আজকে উই আর ইন আ লাইভ ওয়ার্ল্ড, কানেক্টেড ওয়ার্ল্ড, সবাই মিডিয়াতে দেখছে, ইন্টারনেটে দেখছে, আপনি এখান থেকে পালাতে পারবেন না। সেই জন্য সবাই দেখতে চায় যে রেসপন্সটা কি। দুর্ঘটনা হয়েছে আপনি কিন্তু এটাকে ভালো একটা রেসপন্স করে এটাকে অনেকখানি লাঘব করতে পারেন, খারাপ একটা রেসপন্স করে কিন্তু দুর্ঘটনাটাকে আরো খারাপ করতে পারেন। এই ঘটনাতে কি অন্যান্য খাতের উপরে, অন্যান্য রপ্তানি খাতের উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন আপনি? আমরা তো অলরেডি দেখছি যে কমপ্লায়েন্সের লেভেলটা আগে মনে করেন হয়তো বা তারা তাজরিন পর্যন্ত ছিল ফায়ার, এখন হয়ে গেল স্ট্রাকচারাল সেফটি। কিছুদিন পরে তারা বলবে যে আমাদেরকে সব স্ট্রাকচারাল ড্রয়িং দাও। অলরেডি আমেরিকা থেকে একটা কথা সেটাকে নাম বলা হচ্ছে সিকিউর বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং এর সেফটিটা কতখানি। এখন এইটাও আমার মনে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বুঝতে হবে যে বাংলাদেশের সব কারখানার লেভেল এক না, সবার পক্ষে হয়তো এই ইনভেস্টমেন্টগুলো সম্ভব না। সেখানে কিন্তু অ্যাসোসিয়েশন আমি মনে করি ইন্ডাস্ট্রি এবং সরকারকে একসাথে কাজ করতে হবে। আমরা যদি একজন আরেকজন খালি দোষারোপ করি এই সব সমস্যার কোনো সমাধান হবে না। সরকারের করণীয় জায়গাটি কি? সরকারের করণীয় হচ্ছে যে আইনগুলো আছে এগুলোকে বাস্তবায়ন করা। আমি মনে করি নতুন আইন করার কোনো প্রয়োজন নেই। যে আইনগুলো আছে এগুলো যদি, যেটা আমি প্রথমেই বলেছিলাম, লেভেল প্লেইং ফিল্ড, আমি যেই পার্টি করি না কেন, আমি অ্যাসোসিয়েশনের মেম্বার হই কিনা, আমি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হই কিনা, আমার জন্য একরকম আইন হবে, আরেকজনের আরেক রকম আইন হবে, এই দুর্ঘটনাগুলো হতে থাকবে। কিন্তু কিছু কিছু ফান্ডামেন্টাল জায়গায় বিল্ডিং সেফটি হোক, ওয়ার্কার সেফটি হোক, ওয়ার্কারদের বেতন হোক, এইখানে যদি আমরা একটা বেসিক রুলে না আসতে পারি আমাদের এই দুর্ঘটনাগুলো হতে থাকবে। আপনার কি মনে হয় যে মানে আমরা রপ্তানির এখন তো প্রায় 78% হচ্ছে তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল, এই যে একমুখীনতা রপ্তানির, এইটার কারণেই তারা একটু বেশি সরকারের কাছ থেকে ছাড় পাচ্ছে বা প্রশ্রয় পাচ্ছে, এরকম কি মনে হয়? না, এটা তো স্বাভাবিক। আমি শুনেছি যে আমাদের মাননীয় সাংসদই ওনাদের প্রায় 32 জন আছেন না কতজন আছে আমি ঠিক জানি না হিসাবটা। তো স্বাভাবিকভাবে তারা যেহেতু দেশের সিংহভাগ এক্সপোর্ট করেন তাদের একটা তো বড় ভূমিকা এবং একটা বক্তব্য থাকবে। কিন্তু এটাও আমি বলতে চাই যে বাংলাদেশে পোশাক শিল্প ছাড়াও আরো অনেক শিল্প আছে
এবং অনেক ভালো শিল্প আছেন। মূল্য সংযোজনের দিক থেকে যদি আমরা দেখি, আমরা অ্যাগ্রো প্রসেস যদি দেখি, আমরা টি যদি দেখি, আমরা যদি ফ্রোজেন ফুড দেখি, এগুলো তো ভালো সেক্টর। সেই জন্য তাদের কিছু ভুলের জন্য সারা পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রি কলঙ্কিত হবে, এটা গ্রহণযোগ্য না এবং এটা আমাদের গ্রহণ করা উচিত। কিন্তু এই খাতগুলো তো ডমিনেট করতে পারছে না রপ্তানিতে। আপনাদের মানে যদি চামড়াজাত শিল্প বলি, সেটিও কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে। বিশ্ব মার্কেটের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে পুরোটা তারা কাজে লাগাতে পারছে না। প্রতিবন্ধকতা কোথায়? এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি মনে করি যে সেখানেও সবসময় কিন্তু শুধু নাম্বার দিয়ে দেখলে আমি মনে হয় এখানে জিনিসটা হয়তো বা ঠিক বোঝা হবে না। যে আমরা যদি একটা উদাহরণ আপনাকে আমি সবসময় অনেক জায়গায় দিই, যে ইন্ডিয়ার আইটি সেক্টর সম্পর্কে আমরা সবসময় শুনি যে আইটি সেক্টর একটা বিশাল সেক্টর, সাকসেস সেক্টর। ইন্ডিয়ার আইটি সেক্টরে কাজ করে হচ্ছে 4 মিলিয়ন থেকে 8 মিলিয়ন লোক, টেক্সটাইল সেক্টরে কাজ করে 80 মিলিয়ন লোক। সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসিতে কিছু আছে যে যাই হোক না হোক আমরা কিন্তু টেক্সটাইল সেক্টরকে সাপোর্ট করব, এটাকে আরো সামনের দিকে নিয়ে যাব। সিমিলারলি বাংলাদেশের পলিসিতে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা বহুমুখীকরণ যে প্রক্রিয়াটা বা যে আমাদের পদক্ষেপগুলো আছে, সেগুলোকে আরো জোরদার করতে হবে। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সামনে বাজেট আমরা সবসময় দেখি যে সরকারের একটা দ্বিমুখী একটা পলিসি, অর্থাৎ বলা হয় যে আমরা ডাইভার্সিফাই করতে চাই, কিন্তু গার্মেন্টসের জন্য একটা, অন্যদের জন্য একটা। এটা কিন্তু ঠিক না। তাহলে কিন্তু আপনি যেটা বলছেন সেটা আপনি করছেন না, যে আমরা গার্মেন্টস ছাড়াও অন্য এক্সপোর্টকে গ্রো করতে দিতে চাই। আমরা যদি গার্মেন্টসকে একটা ফেসিলিটি দিতে চাই, আমরা সবাইকে দিই, বা আমরা যদি অন্যদেরকে দিই সেটা আমরা গার্মেন্টসকে দিতে পারি। তো এইখানে যদি একটা ডিসক্রিমিনেশন চলতে থাকে তাহলে অন্য সেক্টরে আসবে না। এবং সর্বশেষে যেটা বলতে হয় যে বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এখন, সেটা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স যে বাংলাদেশি যে আমাদের ভাই বোনেরা বিদেশে যে কাজ করছেন, এনাদের জন্য আমরা কি করছি? আমার সব শেষ প্রশ্ন বলা যেতে পারে যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি মানে সবকিছু মিলে বিনিয়োগ পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ আসলে কতটুকু সম্ভব? না, বিনিয়োগ তো একদমই সম্ভব না। আপনারা জানেন, একজন ব্যবসায়ী বা একটা বিদেশি প্রতিষ্ঠান বা দেশীয় প্রতিষ্ঠান যখন বিনিয়োগ করে, তাদের সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে রিস্ক, ঝুঁকি। আমরা দেখব যে আমরা বিনিয়োগ করলে এই বিনিয়োগের বিরুদ্ধে যে রিটার্নটা আমরা পাবো সেটা ঝুঁকি কতখানি, সেটার এগেনস্ট আমরা মাপবো যে আমরা কতখানি রিটার্ন চাই। তো এখন আমরা যখন দেখছি যে প্রতিদিনই বাংলাদেশে কিছু না কিছু একটা আমাদের পলিটিক্যাল ভায়োলেন্স থেকে শুরু করে হরতাল হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার তো একটা সময় এখন নেই। আমরা ইন্ডাস্ট্রি থেকে আমরা সবসময় বলে এসেছি, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে বাংলাদেশের 99% লোক শান্তিতে থাকতে চান, ওনারা কাজকর্ম করতে চান, ওনাদের জীবন, ওনাদের ভবিষ্যতের জন্য আরো ভালো করতে চান। সেই শান্তি শৃঙ্খল একটা পরিবেশ দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, এবং সেটার সঙ্গে অবশ্যই একটা দায়িত্ব থাকে আমাদের যেটা বিরোধী দলের যে পার্টিটা আছে, এনারা একসাথে বসে কিছু কিছু জায়গায় আমাদের ঐক্যমতের দরকার আছে, যে আমাদের ইকোনমিক পলিসি কি হবে, ইনভেস্টমেন্ট কি হবে, কি করলে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হবে। তাদের দার্শনিক ফিলোসফিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বিদেশ থেকে যে এফডিআই আসবে এটা নিয়ে তো আর দ্বিমত থাকতে পারে না। তো কিছু কিছু আমাদের কর্মকাণ্ড করে যে বিদেশ থেকে এই বিনিয়োগ হচ্ছে না বা দেশীয় বিনিয়োগ যে ব্যাহত হচ্ছে, এটা তো আমরা সবাই জানি। তো এখানে আমাদের সংলাপ ছাড়া আর কোনো উপায় নাই। সেই সংলাপটা আমরা আহ্বান করি, আমরা রিকোয়েস্ট করি। এই সংলাপ ছাড়া বাংলাদেশের শুধুমাত্র অর্থনৈতিক ভবিষ্যৎ না, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এনাদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু আমাদের অনেক চিন্তার বিষয়। একটু এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের অতিথি বলছিলেন অর্থনীতি এবং বিনিয়োগের স্বার্থে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। আমরা মনে করি রাজনৈতিক ঐক্যমত্য হলেই হয়তো পরিবর্তন আসবে অর্থনীতিতে, এগিয়ে যাবে দেশ। দেখা হবে আবারও আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণ চ্যানেল 24 এর সাথেই থাকুন।